আজকে বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিকের নেতা হিসেবে দীর্ঘদিন পরিচিত। তিনি জুলাইয়ের সময়ে যে অন্তর্বর্তী সরকার তার সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন, ঐক্যমত্য কমিশনের। তিনি একটি বক্তব্যে বলছেন 2/3 মেজরিটি আসলে একটা অভিশাপ এবং সেই অভিশাপ যেন আবারও ভোগ না করতে হয়। এই বাস্তবতায় এই কথা যে কারণে বলছেন তার সঙ্গে সংহত গণভোট, জুলাই সনদ এবং বেশ কিছু সংস্কার প্রস্তাব রহিত করা না করা সেটি নিয়ে যে সংসদে বিতর্ক, সরকারি দল বিরোধী দল সেটি মিন করছেন। কিন্তু জনগণ যদি কাউকে 2/3 ভোট দেয় তাহলে সেটি কিভাবে অভিশাপ হয় সেটি একটু বুঝতে চাই। তাহলে জনগণই কি তাহলে অভিশাপ হলো? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে 2/3 মেজরিটি কখনো অভিশাপ না, আমি মনে করি। কিন্তু অভিশাপটা তখন হচ্ছে কারণ আমরা দেখেছি শেখ হাসিনা ফ্যাসিস্ট কীভাবে তৈরি হয়েছে। অতিরিক্ত ক্ষমতা, আমাদের যে সংবিধান বলেন বা আমাদের স্ট্রাকচার বলেন, সব কিছু কিন্তু চরম অ্যাবসলিউট পাওয়ার যার কাছে আসে, বলা হয় যে মানে অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ বা অধিক মানে ফ্যাসিজম তৈরি করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আপনি দেখেছেন এবারের জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনের তরুণরা যে এই মিছিল মিটিং করেছে বা আন্দোলন করেছে, তারা বারবার বলেছে রাষ্ট্র সংস্কার খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র সংস্কার প্রয়োজন। কারণ রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে নতুন নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। আপনি আমাদের যেমন আপনি দেখেছেন আমাদের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স নেই পাওয়ারের মধ্যে। আপনার প্রধানমন্ত্রীর অধিক ক্ষমতা, যখন প্রধানমন্ত্রী অধিক ক্ষমতায় তিনি অ্যাপ্লাই করেন, তিনি একসময় স্বৈরশাসক হয়ে যান। হ্যাঁ, তো এই জন্য এবারে কিন্তু গণ অভ্যুত্থানের এটা স্পিরিট ছিল যে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্রপতি ক্ষমতা একটু বৃদ্ধি করতে হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু ব্যালেন্স নিয়ে আসতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে, যে সংসদে যিনি 2/3 মেজরিটি পাওয়ার পরেও উনি চাইলে যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবে না। এর আগে আমাদের এই ঝামেলাটা শুরু হয়েছে কখন থেকে, যখন আপনি 2/3 মেজরিটি পাওয়ার পরে আপনার তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করে দিয়েছেন। আমরা দেখি যে আমাদের সমাজে ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা আসলে আমরা ভিন্ন রূপ দেখাই। আমরা একসময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছে, সে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের এগেনস্টে দাঁড়িয়েছে। যে সেমভাবে আমরা বর্তমান সরকারকে বলতে পারি, বর্তমান সরকার সংবিধান নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে। আপনি পার্থ সাহেবের কথা শুনেছেন, পার্থ সাহেব নিজে বলেছেন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বেগম জিয়ার অনেকগুলো ভাষ্য আমরা বিভিন্ন ভিডিও ক্লিপের এবং কি বিভিন্ন প্রথম আলো বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, উনিও মানে সংবিধান নিয়ে অনেক ধরনের কথা বলেছেন। যদিও আমাদের সরকার তো তারা সংস্কার করতে চান না, সংস্কার করতে চান, ওরা সংশোধন করতে চান। কারণ বারবার কথা হচ্ছে যে সংস্কার হবে নাকি সংশোধন হবে। দেখেন, আপনি সংশোধন করলে, সংশোধন তো এর আগে অনেকবার সংশোধন হয়েছে, যে সংশোধন করেছে পরবর্তী সরকার এসে এই সংশোধনীকে বাতিল করে দিচ্ছে। কিন্তু সংশোধন করে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আপনি দেখেন, আমি জুলাই সংস্কারে বাদ দিলাম, আমি বিএনপির ইশতেহারের দিকে আপনি একটু তাকান। বিএনপির ইশতেহারের মধ্যে ওনারা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। কিন্তু আপনি জানেন আমাদের 1988 সালে পার্লামেন্টের মাধ্যমে এরশাদ সাহেব তিনি হচ্ছেন আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চকে, হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন বেঞ্চকে নেওয়ার কথা ছিল। তখন একটা রিট হয়েছিল এবং রিটটা হয়েছিল আনোয়ার চৌধুরী ভার্সেস স্ট্রেট, একটা রিট হয়েছিল। সেই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছিল। পরবর্তীতে অ্যাপ্লাই ডিভিশনে গিয়ে বলেছে যেহেতু আমাদের সরকারটা ফেডারাল গভর্নমেন্ট না, ইউনিটারি গভর্নমেন্ট, সেহেতু আমাদের বিভাগীয় জায়গায় আমাদের এটা নেওয়ার কোনো সুযোগ নেই। তখন অ্যাপ্লাই ডিভিশন একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, এটাকে বলে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। সেই বেসিক স্ট্রাকচার ইন্ডিয়াতেও আছে, সংবিধানে কিছু বেসিক স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। তার মানে যেই অ্যাপ্লাই ডিভিশন আপনি দেখেছেন, এই গভর্নমেন্টটা অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না, কিন্তু 106 অ্যাপ্লাই ডিভিশন আদেশের মাধ্যমে এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে নেওয়া হয়েছে। সে অ্যাপ্লাই ডিভিশন আমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার সংবিধানের তৈরি করে দিয়েছে। সুতরাং আপনি চাইলে আপনি শুধুমাত্র 142 দিয়ে, আপনি জানেন আমাদের সংবিধানের 7V-তে বলা আছে যে 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার চাইলে পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি যে দেখেন, আপনি তো আইনজীবী, ফলে ধরেন আপনি আইনের ধারা ধরে ধরে ব্যাখ্যা করছেন, কিন্তু ধরেন আমরা সাধারণ মানুষ যেভাবে বোঝার চেষ্টা করে যে এই আপনার কাছে যে সংবিধান, এই সংবিধানের আলোকে বর্তমান রাষ্ট্রপতি, যিনি গেল সরকারের রাষ্ট্রপতি, তারাও তা একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো, শপথ নিল, সে অনুযায়ী নির্বাচন কমিশন গঠন হলো, তারা নির্বাচন করলো। তাহলে এখন সেই সংবিধান ছুঁড়ে ফেলার যৌক্তিকতা আসলে কতখানি? সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। আমি বাতিল করার যৌক্তিকতা বাতিল না, বিষয়টা সংস্কার। আপনি দেখেছেন 31 দফা, বিএনপির কিন্তু 4 বছর আগে 31 দফা দিয়েছেন। সে 31 দফার প্রথম দফাটা কি?
যে আমরা সংস্কার পরিষদ গঠন করব। আর এখন বিএনপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কি আমরা সংবিধান সংশোধন করব। আপনি যখন সংস্কার করবেন তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে না। কারণ আমি আপনাকে বারবার বলেছি যে এই আপনি দেখেন 106 দিয়ে যখন অ্যাপ্লাইড ডিভিশন 106 দিয়ে যখন অন্তর্বর্তী সরকার গঠন করলেন তখন কিন্তু একটা রিট হয়েছে, আপনি জানেন কিনা, একটা রিট হয়েছিল। সে রিটে অ্যাপ্লাইড ডিভিশন পরবর্তীতে আদেশ দিয়েছেন, বলেছে যে 106 দিয়ে অন্তর্বর্তী সরকার যে এটা আইনগত কতটুকু বৈধ। তখন অ্যাপ্লাইড ডিভিশন তার আদেশে বলেছেন এটা হচ্ছে উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়। তাহলে জনগণের অভিপ্রায়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে এবং সে অন্তর্বর্তী সরকার যেটা 29 সালে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা 26 সালে করলেন উইল অফ পিপলের কারণে, তাহলে সবচেয়ে বড় উইল অফ পিপল তো গণভোট। সেই গণভোট উইল অফ পিপল, জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। আপনি আমাদের সংবিধানের সবচেয়ে বড়, আমরা বারবার বলি যে সার্বভৌম হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট সার্বভৌম নয়, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সার্বভৌম। তাহলে যেখানে গণভোটে জনগণ সরাসরি অভিপ্রায় দিয়েছে সেই অভিপ্রায়কে আপনি যখন অধ্যাদেশের মাধ্যমে সেই অভিপ্রায়কে বাতিল করে দিচ্ছেন তখন কিন্তু এই জনগণের যে অভিপ্রায়ের মূল জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু আপনি ফেরত চলে আসছেন।